শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার ঘটনায় পরিবারের মামলা, জানাজা হবে নয়াপল্টনে, এখনো জানা যায়নি মোটিভ। তো এখানে অজ্ঞাতনামা 4-5 জন আসামির বিরুদ্ধে ওনার ওয়াইফ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, আমার মতো আর কারো হোক, আমি এটা চাই না। আইনের ভিত্তিতেই হবে প্রার্থিতা ফিরে পাবার আপিল নিষ্পত্তি, জানালেন সিএসসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে সতর্ক বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধা জানাতেই তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। 6 দফা দাবি আদায়ে অনড় ব্যবসায়ী সমবায় সমিতি। বিকেলে বিইআরসির সাথে বৈঠক। রাজনীতিতে বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। নির্বাচন ঘিরে সক্রিয় সরকার, প্রার্থী সহ সাধারণ মানুষ। অপতথ্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হচ্ছে। সকালে স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জানান, কয়েকদিন থেকেই মৃত্যুর সংখ্যার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। তার মরদেহের ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে। সেখানেই বাদ জোহর হবে নামাজের জানাজা। এদিকে তেজগাঁও ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দুজনকে অন্ধকারে ওত পেতে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কি আছে সেই বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখে এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে চলছে অভিযান। বুধবার রাতে ওই নেতাকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড, এমন অভিযোগ সতীর্থদের। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের ব্যাপারে সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাব্বি সিদ্দিকের কাছে, তিনি আছেন ঘটনাস্থলে। রাব্বি, খুনে জড়িত কাউকে শনাক্ত করা গেল কিনা? হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে পুলিশ কি জানিয়েছে? এই প্রসঙ্গে আমরা কিছুক্ষণ আগে উপপুলিশ কমিশনার তেজগাঁও ইবনে মিজান, তার সাথে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তারা সিসি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করতে পেরেছেন এবং তাদের নাম, ঠিকানা, পরিচয় সেটি এখন তারা সেই তথ্য অনুসন্ধান করছেন এবং কেন এই হত্যাকাণ্ড সেটি তারা তাদের প্রাথমিক ধারণা যে চাঁদাবাজি সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে কোনো সমস্যা হতে পারে এবং তারা এই চাঁদাবাজির বিষয়টি মাথায় নিয়ে এই হত্যা মামলা তদন্ত করছেন। সিসি ফুটেজে কিন্তু দেখা যায় যে এই যে গলিটি,
এই গলি থেকে ঘটনার পরপরই মানে শুটাররা শ্যুট করার পরপরই এই তেজতুরি বাজারের যে গলি, এই গলি থেকে কিন্তু দুর্বৃত্ত যে দুজন সন্দেহভাজন যে দুজন তারা বেরিয়ে যায়। এদের একজন ফার্ম গেটের দিকে চলে যায় এবং আরেকজন ঠিক রাস্তা পার হওয়ার চেষ্টা করে, এই কারণ বাজারের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা কিন্তু পরিষ্কার সেই দুজন সন্দেহভাজন এই ঘটনার পরপরই তারা এই গলি দিয়ে বেরিয়ে গেছে, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। পুলিশও জানিয়েছে যে তারা সেই দুজনকেই তারা খুঁজছে এবং তাদের নাম পরিচয় তারা বের করার চেষ্টা করছে এবং তাদেরকে গ্রেফতার করতে পারলেই কিন্তু এই হত্যাটি কেন তারা করেছে এবং এইভাবে পরিকল্পিত রাতের অন্ধকারে তারা ওত পেতেছিল এখানে এবং তারা অনেক আগ থেকেই এই মোসাব্বিরকে ফলো করছিল এবং এটি পুরোটাই টার্গেট কিলিং এবং সেটি পুলিশ নিশ্চিত। পুলিশ বলছে যে তবে কেন এই হত্যাকাণ্ড সেটি তদন্ত করা হচ্ছে এবং আসামি যে দুজনকে তারা সন্দেহ করছেন তাদের গ্রেফতার করতে পারলে হয়তো বা এই ঘটনাটি হত্যার যে রহস্যটি সেটি কিন্তু বেরিয়ে আসবে। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার তেজতুরি বাজারে যেতে চাই, না দর্শক আমরা ঢাকা মেডিকেলে যেতে চাই। রেদওয়ান আহমেদ আমরা দেখতে পাচ্ছি। রেদওয়ান, আপনার তো পরিবারের সাথে কথা হয়েছে মুসাব্বিরের, তারা কি বলছেন সেটা একটু জানতে চাই এবং এই যে ময়না তদন্তের পরে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সেটি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, ময়না তদন্ত কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে মর্গ থেকে মরদেহটি বের করে আরেকটি কক্ষে নেওয়া হয়েছে এবং যেই কক্ষে মূলত তাকে কাফনের কাপড় পরিয়ে তারপর কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে নয়াপল্টনের উদ্দেশ্যে। যদি একটু পিছনে দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু মর্গের সামনে ঢাকা মেডিকেল জুড়ে কিন্তু তার যে নেতাকর্মীরা, তার যে রাজনৈতিক সহযোদ্ধারা, তারা কিন্তু ইতিমধ্যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তার পরিবারের সদস্যরা এবং তার রাজনৈতিক কর্মীরা যারা তার সহযোদ্ধা ছিলেন তারা বারবারই অভিযোগ করছেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু মুসাব্বির সন্দেহ করে আসছিলেন যে কেউ তার পিছু করছে এবং কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে। এমন বেশ কিছু অভিযোগ কিন্তু তার পরিবারের পক্ষ থেকেও করা হয়েছে যে তিনি হয়তো আজ করতে পেরেছিলেন যে কারো তার প্রতি সন্দেহ রয়েছে এবং সেই জন্যই কিন্তু মূলত পরিবারের সদস্যরা যেটি জানিয়েছেন যে তার মোবাইল ফোনটিও কিন্তু সেই ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যার কারণে সেইখানেও কিছু সন্দেহজনক কিছু থাকতে পারে এমন তথ্য তারা জানিয়েছেন। তাছাড়া তারা বলছেন যেহেতু তিনি সক্রিয় রাজনীতির সাথে ছিলেন, ব্যবসার পাশাপাশি পানি ব্যবসার পাশাপাশি তিনি যেহেতু সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে, সেই জন্য কিন্তু তার রাজনীতির প্রতিপক্ষরাও তার প্রতি এইরকম আচরণ করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে কাউকে স্পেসিফিকভাবে তিনি আসলে সন্দেহ করেননি। তবে জিনিসটি পুরো বিষয়টি যেন তদন্তের আওতায় নিয়ে আসা হয়, পুলিশ যেন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই পুরো বিষয়টি যেন তদন্তর আওতাধীন নিয়ে আসেন, সেই জন্য কিন্তু তারা বিশেষভাবে অনুরোধ করেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কিছুক্ষণ আগেই এই মর্গ থেকে বের হয়েছে, অর্থাৎ ময়না তদন্ত শেষ হয়েছে আমরা বলতে পারি এর মধ্যে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে নিয়ে যাওয়া হবে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং তারপরে তাকে যে জানাজার যে প্রক্রিয়া সেটি নিশ্চয়ই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করছেন আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই ন্যায় বিচার পাবেন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিএসসি। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন, আমরা তার কাছে যাচ্ছি। অহন, মোটমাট কতজন প্রার্থিতা ফিরে পাবার আপিল করলেন? শেষ মুহূর্তে তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার?
এখন পর্যন্ত 350-র বেশি প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেছেন এবং আপনাকে এর আগের ঘন্টা আমি যেমনটি বলছিলাম অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী এবং 1% ভোটারের যে বিষয়টি সেটির কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একজন আছেন আমাদের সাথে লালমনিরহাট থেকে, তিনি এসেছেন, স্বতন্ত্র প্রার্থী তার বাতিল করা হয়েছে, তার মুখে শুনতে চাই কেন বাতিল হয়েছিল আপনার প্রার্থীটা। ধন্যবাদ। আমি শিহাব আহমেদ, লালমনিরহাট 1 হাতিবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। আমাকে 1% যে ভোটারের লিস্ট আমরা জমা দিয়েছিলাম স্বাক্ষর সহ, সেটাতে তারা বলেছে যে 10 জনের সাথে তারা নাকি যোগাযোগ করেছে এবং 10 জনের মধ্যে 3 জন নাকি না স্বীকার করেছে। পরবর্তীতে আমরা নির্বাচন অফিস থেকে এই পেপারটি নিয়ে আমরা কিন্তু যাই প্রতিটা বাড়িতে, যে 3 জনের কথা তারা বলেছে, এবং তাদের কাছে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে তারা হ্যাঁ স্বীকার করেছেন, কিন্তু জোরপূর্বকভাবে নিজের ক্ষমতা বলে নির্বাচন অফিসাররা তারা একটা দলের পক্ষপাতিত্ব করে আমাকে নির্বাচনের মাঠ থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্র করেছে। আমার 10 জনে হ্যাঁ বলেছেন। বুঝতে পারছি, লোপা, আপনি শুনছিলেন ঠিক তার মতোই যত প্রার্থী এখানে আসছেন স্বতন্ত্র প্রার্থী তারা ঠিক এই অভিযোগটি বারবার করছিলেন যে 1% ভোটারের ক্ষেত্রে একেবারেই নির্বাচন কমিশন ইচ্ছে মতো তাদেরকে বাতিল করার যে প্রচেষ্টা সেটি করেছে। যদিও সেই অভিযোগের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, অর্থাৎ তারা যে আপিল করলেন সেই আপিলগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে তারা শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা ফিরে পাবেন কিনা সেই বিষয়গুলো কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন থেকে, এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার বিষয়ে বলেছেন যে আগের মতো সেই নির্বাচন হবে না, একেবারে একটু স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার কথা তারা বলছিলেন। এবং আমি যেমনটি বলছিলাম সকাল থেকে আমরা দেখেছিলাম আজ যেহেতু একেবারে শেষ দিনের আগের দিন, যে কারণে 723 জনের যে প্রার্থিতা বাতিল করা হয়েছে, আমরা ধারণাই করছি সবাই তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করবেন। এখন পর্যন্ত প্রায় 350-র বেশি, অর্থাৎ অর্ধেকের মতো প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন, অন্যরাও আপিল করবেন আগামীকালের মধ্যেই। লোপা, অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক। অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, এই শঙ্কা প্রকাশ করেন তিনি। জানান, সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। জানান, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গতকালকের ঘটনা, এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সকাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি। এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। বিকাল 3টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। যৌথভাবে বসা তারা দ্রুত একটা আলোচনা আসুক, আসে আমাদেরকে একটা রেট দেখ, ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয়, কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয়। বাধ্য হয়ে যে রেট দেওয়া থেকে 20 টাকা 30 টাকা বেশি ব্যস্ত হইতেছে পাইকারির কাছে, তো এতে আবার তার জরিমানা করতেছে। এই জন্য শুধু শুধু জরিমানা দিয়ে তো তার আমাদের লাভ নেই, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আগে যেরকম আমরা 1200 বা 1250 কিনতাম, এখন এটা 1800 লাগে। এগুলো একটা ভোগান্তি, আবার গ্যাসও পাওয়া যায় না। সাধারণ কেটে খাই, ওর অবস্থা কি হবে?
তো এটা যদি জীবনের মতো নিয়ন্ত্রণে না আসে তা আমরা কী করে খাবো, কী করে বাঁচবো? দর্শক, আমরা গ্যাস সংকটের খবরাখবর জানবো। ঢাকা এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শামীম রেজার কাছে, তিনি আছেন কাঁঠালবাগান এলাকায়। শামীম, এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ হওয়ায় জনভোগান্তি ঠিক কতটা, কি বলছেন তারা? হ্যাঁ লোপা, এলপিজি বিক্রি বন্ধ থাকায় আসলে জনভোগান্তি তীব্র। আমি কারওয়ান বাজার থেকে শুরু করে কাঁঠাল বাগানের বেশ কয়েকটি পরিবেশকের দোকান ঘুরে ঘুরে দেখেছি। এই মুহূর্তে আসলে বেশিরভাগ পরিবেশকরাই তাদের দোকান বন্ধ রেখেছেন। তারাও আসলে বলছিলেন যে গত 2-3 দিন ধরেই আসলে গ্রাহকরা তাদের চাহিদা নিয়ে আসছেন, কিন্তু তারা তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। তারা তাদের খালি সিলিন্ডারগুলো শুধু জমা দিয়ে যেতে পারছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। এরপরও আমরা বেশ কিছু দোকান খোলা থাকতে দেখেছি। তারা আসলে বলছিলেন নিয়মিত যেসব গ্রাহকরা আছেন তারা তাদের চাহিদা এসে দিচ্ছেন, তারা লিখে রাখছেন এবং চাহিদা অনুযায়ী তারা আসলে উৎপাদক প্রতিষ্ঠানের কাছে পাঠাচ্ছেন। কিন্তু তারা বলছেন 50টার চাহিদা পাঠালে সেখানে তারা দিচ্ছিলেনই তাদের 10টা থেকে 5টা এমন, কিন্তু গত 2 দিন যাবৎ টোটালি তাদেরকে কোনো সিলিন্ডারই দেওয়া হচ্ছে না। এতে তারা পরিবেশক হিসাবে যেমন ভোগান্তিতে পড়েছেন, পাশাপাশি যেসব গ্রাহকরা তাদের কাছ থেকে নিয়মিত সিলিন্ডার নেন তারাও আসলে ভোগান্তিতে পড়েছেন। এখানে আসলে তেমনই একজন গ্রাহক আছেন, আমরা একটু তার সাথে ছোট করে কথা বলতে চাই যে এই যে সিলিন্ডার পাচ্ছেন না, এটা আসলে কেমন ভোগান্তি? জি, আমরা তো অনেক ভোগান্তিতে আছি। আমরা আজকে 5-7 দিন যাবত ওনার কাছে আসতেছি, কোনো গ্যাস উনি আমাদের দিতে পারতেছে না। উনি বলতেছে যে আমরা পাচ্ছি না, আমরা কোথা থেকে দেবো। আর আমরা যে 5তলা 6তলা বাড়ির মালিক, আমাদের যে বাসার যে ভাড়াটিয়ারা যারা ওনারা থাকে, ওরা তো প্রতি মাসে বিল পরিশোধ করতেছে। ওদেরকেও তো আমরা ওদের থেকে বিল নিচ্ছি, কিন্তু ওদেরকেও তো আমরা গ্যাস দিতে পারতেছি না। আমাদের লাইনে কোনো গ্যাস নাই। সেক্ষেত্রে আমরা যখন দেখতেছি যে লাইনে, হ্যাঁ লোপা, আসলে যেমনটা শুনছিলেন যে ভোগান্তি আসলে কতটা তীব্র সেটা ভোক্তা তার নিজের মুখেই আসলে বলছেন। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার একটু চট্টগ্রামে যেতে চাই। শহীদুল সুমনকে আমরা দেখতে পাচ্ছি। সুমন, চট্টগ্রামের কি অবস্থা দেখছেন? ধর্মঘট নিয়ে ভোক্তারা এবং ব্যবসায়ীরা কি বলছেন? লোপা, ঢাকার মতোই কিন্তু চট্টগ্রামের চিত্র একই। বিশেষ করে আপনি জানেন চট্টগ্রামে বিভিন্ন শিল্প কারখানা কেন্দ্রিক আসলে শ্রমিকদের আসলে বসবাস বেশি রয়েছে, ফলে বাণিজ্যিক নগরী হিসাবে আসলে এখানে সব বাসাবাড়িতে কিন্তু আসলে লাইনের গ্যাস নেই। ফলে এই এলপিজির উপরই আসলে বেশিরভাগ সাধারণ মানুষই আসলে নির্ভরশীল। ফলে এই যে গত 1 সপ্তাহ ধরে এই যে সংকট, সেই সংকটে কিন্তু তারা একেবারে চরমভাবে বিপর্যস্ত হচ্ছেন। বিশেষ করে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে আসলে এই যে এলপিজি গ্যাস দোকানের সামনেই অপেক্ষা করছি। তারা দলে দলে কিন্তু আসছেন সিলিন্ডার নিয়ে, কিন্তু রিফিল করে কিংবা নতুন সিলিন্ডার বোতল নিয়ে যাবে এমনটি আসলে তারা পাচ্ছে না। তারা অনেকেই বলছেন তারা অতিরিক্ত দাম দিতেও রাজি রয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখছি এখানকার যারা এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বা দোকানগুলো রয়েছে তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু এই এলপিজি গ্যাস সরবরাহ করতে পারছে না। আমরা একজন আসলে গ্রাহকের সাথে কথা বলতে চাই, ভোক্তার সাথে। আপনি তো বলছেন বেশ কিছুদিন ধরে আপনার বাসায় গ্যাস নেই, সিলিন্ডারও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিভাবে রান্না বান্না করছেন বা কাজগুলো করছেন? আমরা ওই মাটির চুলা বানাই, ওই লাকড়ি আশেপাশের থেকে রাস্তাঘাট থেকে ওই তক্তা মানুষ বাড়ি ভেঙে ফেলে দিয়েছে, এগুলো টোকাই ওগুলো দিয়ে লাকড়ি চুলাতে রান্না বান্না করতেছি আর কি। অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কি মনে করছেন, দাম দিয়েও আসলে আপনারা সিলিন্ডার পাচ্ছেন? তো 100 টাকা 300 টাকা বাড়তি দিয়েও আসলে সিলিন্ডার পাইতেছি না, সিলিন্ডারই নাই। ঢাকার থেকে আসার সময় ওই দিন দেখলাম যে সিলিন্ডার ভর্তি গাড়ি আসতেছে, এই গাড়িগুলো কই যাচ্ছে তো বুঝতেছি না। আর গ্রামে গঞ্জে ফোন করছি, ওরা বলতেছে ওরা বেস্ট দাম 1900 টাকা 2000 টাকা এরকম করে কিনে ওরা ইউজ করতেছে। কিন্তু আমরা শহরে কিন্তু এই 2,000-2,500 টাকা দিয়েও কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে। কি মনে করছেন এটা আসলে কোথায় সংকট বা কোথায় আসলে আমরা সাধারণ জনগণ কোত্থেকে সমস্যা হচ্ছে এটা তো বুঝতেছি না। এগুলো সরকার বা যারা ব্যবসা বাণিজ্য করতেছে ওরাই ভালো বলতে পারবে। শুনছিলেন লোপা যে এখানকার যারা ভোক্তারা রয়েছেন তারা আসলে বলছেন যে সিন্ডিকেট করেই আসলে এই যে দাম সেটি আসলে তারা বাড়িয়ে দিচ্ছেন কিংবা এই যে কৃত্রিম সংকট তৈরি করছেন। ফলে সরকার কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাই আসলে এই বিষয়টি খতিয়ে দেখবে এবং এটি দ্রুত সমাধান না হলে কিন্তু আরো সংকট দূরীভূত হবে না এবং আরো বেশি তীব্র থেকে তীব্র হবে।
লোপা। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশন নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান। কাউকে রাজনৈতিকভাবে হুমকি মনে করলে কিংবা বিরোধী মতের বহু মানুষকে গুমের পর নির্যাতনের পর হত্যা করে জিয়াউল হাসান, যার সব তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় দীপুমণি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল। পরবর্তী তারিখ 13 এপ্রিল। রাজনীতিতে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও প্রভাব। আসন্ন নির্বাচনেও প্রচারণা প্রথাগত ধাঁচে সীমাবদ্ধ থাকবে না। ভোট সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী, সরকার, এমনকি সাধারণ মানুষও সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক দলগুলো নিজেদের নানা বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির প্রভাব হিসেবেই এসব মাধ্যমে ছড়াবে গুজব, অপতথ্য। তাই সংকট এড়াতে খুবই জরুরি সরকারের কঠোর নজরদারি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে। রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ। একদিকে রাজনৈতিক দল, কর্মী, অন্যদিকে সরকার, নাগরিক সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামত। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা 6 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার 34.3%। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী 6 কোটি, টিকটক 4 কোটি 60 লাখ, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম যথাক্রমে 99 ও 75 লাখ। ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ। তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল। অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি, তার চাইতেও বেশি পরিমাণ অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি আনরেগুলেটেড মিডিয়া। এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকার্ড, মিসলিডিং নিউজ, গুজব, ডিসইনফরমেশন ইত্যাদি নানা ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। আমরা তরুণদেরকে ফোকাস করে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করব যেখান থেকে আসলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যাতে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্য জগতে বসবাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের। ফলে এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব, অপতথ্যের প্রবাহ আর এআই এর নেতিবাচক প্রভাব। প্রথমে মনিটরিং এর ব্যবস্থা করা এবং পরবর্তীতে সেটাকে রোধ করার ব্যবস্থা করা। ডিসইনফরমেশন যেগুলো দিবে সেগুলো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারে। প্রফেশনাল সফটওয়্যার ল এনফোর্সমেন্ট টিমের কাছে থাকলেও মনিটরিং সেলের কাছে আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার নেই, যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। স্পন্টেনিয়াসলি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণীর ব্যক্তিরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটার একটি সমন্বয় করে আমরা অবশ্যই সহিংসতা তৈরি করে এইসব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চিঠি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনে শীর্ষ 3 পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ন ঐক্য প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম, পেয়েছেন 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন 4688টি ভোট। জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা।
মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং দায়িত্বহীনভাবে আমি বলছি, ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। এর আগে সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফল। স্পষ্ট হতে থাকে কাদের হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের দায়িত্ব। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার সাথে সাথে স্লোগান দিতে থাকে বিজয়ীদের সমর্থকরা। সাধারণ সম্পাদকের ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন। শিবিরের এই বিজয়কে সাধারণ ছাত্রছাত্রীর বিজয় বলে দাবি করছেন অনেকে। তবে ভিন্ন মত নারী শিক্ষার্থীদের। বলছেন রাজনৈতিক কৌশলে না পেরে শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শিবির আসলে মানুষকে কনভিন্স করতে পেরেছে এবং তাদের যে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে মানুষের উপকারে আসতে পারে বা ভবিষ্যতে তারা যে কার্যকলাপগুলো রোডম্যাপগুলো দিয়েছে সেগুলো যে বাস্তবায়িত হবে এরকম আশার বীজ আসলে মানুষের মনে বপন করতে পেরেছে। সেই জন্যই আসলে আজকে এই বিজয়টি অর্জিত হয়েছে। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে প্রশাসনের কাছে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলা, সেটাই আমাদের মূল প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ভোট হওয়া 21 পদের মধ্যে হাতছাড়া হয়েছে সম্পাদকীয় 3টি পদ। এগুলোতে জয় পেয়েছে ছাত্রদল, ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়েই তীব্র শীতে জবুথবু জনজীবন, কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। তীব্র শীতে বিপর্যস্ত উপকূলীয় সাতক্ষীরার জনজীবন। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড়ের দোকানে। দুস্থদের মাঝে এখন পর্যন্ত 15,000 শীতবস্ত্র কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন। সূর্যের দেখা নেই সুন্দরবন উপকূল গাবুরায়। হিম শীতল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু, বৃদ্ধরা। শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্ন আয়ের মানুষদের। 65 বছর বয়স, আমি এরকম শীত আমার জীবনে দেখিনি, যে এত পর্যন্ত শীত দিন আনি দিন খাই আমরা, খুব অবিলম্ব, কিন্তু এরকম শীতের কোনোদিন দেখিনি। আমাকে কেউ কিছু দেয়নি, আমরা পাইনি। এই শীতে আমাকে কত কষ্ট, কেন আমরা এই মুরব্বী মানুষ, আমাকে একটা দিদি কি হয়। 80 বছর বয়স আমার, আমি বলতে কম্বল পেলাম না। উপকূল থেকে শহর, শীতের দাপট একই। শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে, বেড়েছে বেচা বিক্রি। বলার মতন তো সেরকম কাউকে আমরা পাই না পাশে,
মুখে মুখে অনেক কথাই শোনা যায়। গরম পানি তো কাজ হচ্ছে না, খালি ধরতেছি, টাটকা গরম ধরতেছি, তাও কোনো হাতে সার পাচ্ছে না। পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে, তাই আইসি এখানে এই শীতের কাপড় কিনতে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা। শীতের প্রকোপ যদি বেড়ে যায়, আরো এর থেকে আরো বাড়ে, তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে, যেটা ভাইরাল ডায়রিয়া, এবং সাথে সাথে শ্বাসকষ্ট, কাশি একটু বাড়তে পারে, যেটা এখন বেশি। এই কারণে সকালবেলা ভোরবেলা বাসাতে বাসার রুমের মধ্যে থেকে না বের করা, এবং আপনার বাচ্চার হাতে মোজা দেওয়া, পায়ে মোজা ব্যবহার করা, কানে টুপি ব্যবহার করা। কুয়াশাচ্ছন্ন থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না, অনেক কম থাকছে। সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই, আর পুরা জানুয়ারি মাসটাই এই ধরনের পরিস্থিতি থাকবে। জেলায় দুস্থদের মাঝে 15,000 কম্বল বিতরণ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 35 লাখ টাকা। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আমরা খুব বেশি দিন না, আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি। অতি দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুস্থ মানুষজন আছে তাদেরকে আমরা দিব। জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য দরিদ্র জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ। তবে সেবা সরবরাহে সফলতার সঙ্গে এই খাতের ঋণের দায়ভার নিয়ে উঠেছে প্রশ্ন। সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MR এর উদ্যোগে দেনার সর্পিল পাঁকে ক্ষুদ্র ঋণ ব্যাপ্তি পর্যালোচনা নিয়ে গবেষণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বলা হয়, পুরনো দেনা মেটানোর জন্য নতুন দেনায় জড়িয়ে পড়ার ফাঁদে আটকে পড়ছে অনেক ঋণ গ্রহীতা। দেনার দায়ভারের কারণে কেউ কেউ আত্মহত্যা করছে বলে অভিযোগ উঠেছে। জানানো হয়, প্রকৃতপক্ষে ক্ষুদ্র ঋণ কতটা ঝুঁকি তৈরি করছে তা খুঁজে বের করা দরকার। বক্তারা বলেন, অনেক ঋণ গ্রহীতা আছেন যারা ঋণের অর্থ সঠিক কাজে ব্যবহার করতে পারে না, তখন ঋণ ফাঁদ তৈরি হয়। অতিরিক্ত দেনার কারণ ও মাত্রা খতিয়ে দেখতে 16টি জেলায় কাজ করবে গবেষণা দল। MR নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 680। সুফল পাচ্ছে দেশের 4,40,00,000 গ্রাহক। মাল্টিপল লেন্ডিং সে তো বোঝাই করে যাচ্ছে, এবং এই যে লোন আদায়ের যে চাপ তাকে দিতে হবে এই টাইমলি, সেটার জন্য সে কিন্তু একটা এক ধরনের শোষণ নির্যাতনের শিকার হচ্ছে কিনা। ওনারা হয়তো চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করবেন এই রিসার্চের মাধ্যমে, এবং সমাধানের উপায় কি করণীয় সেটাও নিশ্চয়ই রিকমেন্ডেশন আসবে। আজকে যেহেতু ওনারা ইনসেপশন রিপোর্টটা দিয়েছেন, করণীয়গুলোই আসলে আমাদের পলিসিতে কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে আইস এজেন্টদের গুলিতে এক নারীর মৃত্যুর ঘটনায় চলছে তোলপাড়। প্রতিবাদ জানিয়ে সড়কে নেমেছে শত শত মানুষ। তবে ভুক্তভোগী নারীর বিরুদ্ধেই হামলা চেষ্টার অভিযোগ তুলছে কেন্দ্রীয় সরকার। দাবি, আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে কর্মকর্তারা। এমনকি আইস এজেন্টের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। অভিযোগ প্রত্যাখ্যান করে স্থানীয় প্রশাসনের দাবি, উদ্দেশ্যমূলকভাবে রাজ্যে সংঘাত তৈরি করতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসে চলছিল অভিবাসী বিষয়ক সংস্থা আইসের অভিযান। তবে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তোলে স্থানীয়রা। বুধবারের ওই অভিযানের এক পর্যায়ে আইসের কর্মকর্তার গুলিতে নিহত হন এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মেরুন রঙা একটি এসইউভি গাড়িকে ঘিরে ফেলে আইস এজেন্টরা। গাড়িটি তখন সামান্য পেছনে গিয়ে আবার সামনের দিকে এগোতে শুরু করে। তখনই পরপর 3টি গুলি ছোড়েন আইস এজেন্টরা। ভুক্তভোগী 37 বছর বয়সী ওই নারীর বিরুদ্ধেই হামলা চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। দাবি, আত্মরক্ষায় গুলি ছুড়েছে এজেন্টরা। অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনায় এজেন্টদের পক্ষে সাফাই গিয়েছেন। নিহত নারীকে পেশাদার উস্কানিদাতা আখ্যা দেন তিনি। আইস এজেন্টরা বারবার তাকে গাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দিচ্ছিলেন। সে তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল।
ছিল। এক এজেন্টকে গাড়ি চাপা দিতে চেষ্টা করছিল। নিজের এবং অন্যদের প্রাণ বাঁচাতে গুলি ছুড়েছেন অফিসার। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন মিনোপলিসের মেয়র। দাবি, অভিযানের নামে শহরে বিশৃঙ্খলা আর সংঘাত তৈরি করছে আইস এজেন্টরা। ক্ষোভ ঝেড়েছেন মিনেসোটার গভর্নরও। তারা শহরের নিরাপত্তার জন্য এই শহরে আসেনি, বরং বিশৃঙ্খলা তৈরি করতে এসেছে। আমাদের রাজপথে সংঘাত তৈরি করছে তারা, মানুষ পর্যন্ত হত্যা করছে, আত্মরক্ষার দাবি করছে, কিন্তু নিজের চোখে ভিডিও দেখার পর এমন দাবিকে বুলশিট মনে হচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই বলছি, ট্রাম্প প্রশাসনের বিপজ্জনক অভিযান জনগণের নিরাপত্তার জন্য হুমকি। গতকালও ঠিক একই কথা বলেছে। তাদের বেপরোয়া কর্মকাণ্ড একজনের প্রাণ কেড়ে নিল। কেন্দ্রীয় সরকারের কোনো সহায়তা আমাদের প্রয়োজন নেই। মিনেসোটা ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকতে বলেছে, প্রয়োজনে আমরাই মোতায়েন করব। আইস এজেন্টের গুলিতে নিহতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে মিনিয়াপলিসের বাসিন্দারা। রাজপথে প্রতিবাদ মিছিলে যোগ দেন শত শত মানুষ। বিক্ষোভ দমনে রাসায়নিক স্প্রে করে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘাত হয় আন্দোলনকারীদের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। শেষ করব ভিন্নধর্মী একটি খবর দিয়ে। চট্টগ্রামে সাগর তীরে দৃষ্টিনন্দন ডিসি পার্কে এখন ফুলের মেলা। সৌরভ ছড়াচ্ছে 140 প্রজাতির বাহারি রকমের ফুল। আগামীকাল থেকে চতুর্থবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন। যেদিকে চোখ যায় চারদিকে ফুল আর ফুল, লাল, নীল, হলুদ, গোলাপি, নানা রঙের, নানা জাতের ফুল। ফুলের এমন স্বর্গরাজ্যের দেখা মিলছে চট্টগ্রামের ডিসি পার্কে। দেশি বিদেশি 140 প্রজাতির ফুল নিয়ে শুক্রবার থেকে চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসব। তবে উদ্বোধনের আগেই দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো পার্ক। ফুল দেখলেই তো সবার ভালো লাগে, আর এত ফুল তো কখনো একসাথে দেখা হয় না। এই যে দেখে খুবই ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। সবদিকে কালারফুল, একটা উৎসব ব্যাপার আছে। আমার জীবনে আমি এতগুলি ফুল 143-40 প্রকার ফুল জীবনেও কোনোদিন দেখি নাই। আমার মনে হয় না আমার বাবাও দেখেছিল। দুবাইয়ের একটা ফুলের বাগান আছে, যতটুকু জানি ওটার আদলে এটা করা হয়েছে। অত্যাধুনিক, এত কালারের ফুল সব জায়গায় পাওয়া যায় না, এখানে আছে, তাই ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, বাট ফুলগুলোর নাম জানতেছি না আর কি। কয়েকটা নাম জানতেছি, কিন্তু সবগুলো পারি না। আরও আছে ফুল দিয়ে তৈরি গিটার কিংবা ফুলের ঝর্ণা সহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা। ফুলের সৌরভ আর রঙের বাহারে মুগ্ধ সবাই। আসলে মানে মুগ্ধকর সব, এত সুন্দর ফুল, এত ভ্যারাইটিস, আসলে একসঙ্গে তো সব সময় দেখা যায় না। ভালো লাগছে, চারদিকে শুধু লাল নীল। মেয়েদের তো ফুল অনেক পছন্দ, সেজন্য এখানে আসি, আরো অনেক ভালো লাগতেছে ফুল দেখে, অনেকগুলো ফুল এখানে। বেশ ভালো লাগছে, তার সাথে আমি একটা রঙিন একটা সাজ দিয়ে আসছি, এটাও বেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে বিভিন্ন মানে দেশ থেকে আনা ফুল এখানে সংগ্রহ করে, যেগুলো আমরা চিনি না। এতগুলো ফুল দেখলে এমনি মনটা শান্তি হয়ে যায়। অনেকেই ঘুরতে আসছে, সবারই মোটামুটি ভালো লাগতেছে। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি। জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব চলবে মাসব্যাপী। চেনার সুবিধার্থে প্রতি ফুলের সাথে থাকছে নাম পরিচয়। প্রবেশ মূল্য 50 টাকা। একটা ফুলের কাছে ওই নামের লোকাল নাম এবং বৈজ্ঞানিক নাম সাইনবোর্ডে দেওয়া আছে, যেটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা এই ফুল। তো বাচ্চা কাচ্চা এবং বড়দের জন্য এটা একটা মেসেজ। উৎসবকে ঘিরে পুরো ডিসি পার্ক সেজেছে নতুন রূপে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।